কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্যদেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করে আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাদা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতালা করিয়া দিল। সে বলিল, ও হে, মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে। যাই হোক, শিক্ষার্থীবৃন্দু, এইচএসসি 27 এবং 26 সবাইকে মেহেদি বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে বা তোমাদের সাথে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে জনপ্রিয় গল্প, আমাদের ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের অপরিচিতা গল্প, সেই গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর পুরো সময় সাথে থাকবো আমি, মেহেদি স্যার। আশা করছি আজকের এই ক্লাসে আমরা অপরিচিতা গল্প সম্পর্কে এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা লাভ করতে পারবো। এই গল্পটি কিন্তু একটি ছোট গল্প। আমরা সবাই জানি ছোট গল্পের বৈশিষ্ট্য হলো শেষ হয়েও হইল না শেষ। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্প জনপ্রিয়, তার মধ্যে এটি অন্যতম একটি সেরা গল্প। আমরা সবাই জানি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো যাই হোক, ক্লাস শুরু করব অপরিচিততা নিয়ে। আমি যে লাইনগুলো পড়ছিলাম সেগুলো অনুপম বেশে লাইনগুলো পড়ছিলাম। এই ঘটনার প্রধান প্রধান চরিত্র কারা, কার সাথে কার কী সম্পর্ক, A to Z দেখতে হলে, জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা মনে করো যে বাংলা প্রথম পত্র খুবই সহজ, তারা অলরেডি বুঝে গিয়েছো এইচএসসি 25-এ বাংলা প্রথম পত্রের নৈবেত্তিক প্রশ্ন কিন্তু খুব একটা সহজ হয়নি। অনেকের জন্যই কিন্তু পাস করা নিয়েই সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, এমন তথ্য আমি কিন্তু পেয়েছি। যাই হোক, আমরা দেখবো আজকে একটি বোর্ডে কিছু তথ্য লিখেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল এবং মৃত্যুসাল খুবই ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে রবীন্দ্রনাথ এবং নজরুল এই দুইটার, যদি অন্যান্য সাহিত্যিকদের জন্মসাল মৃত্যুসাল মনে রাখতে আমাদের কষ্ট হয়, কিন্তু এই দুইটা একদম ঠোঁটের আগায় রাখতে হবে, যেটাকে বলতে পারি ঠোঁটস্থ রাখতে হবে, তাহলে খুবই উপকারে আসবে। জন্ম লাভ করেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7 মে আর 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ। এখানে আমি কিন্তু বাংলা এবং ইংরেজি দুইটা লিখে রেখেছি। অবশ্যই মনে রাখতে হবে বাংলা এবং ইংরেজি সাল অবশ্যই দুইটাই রাখবে, রবীন্দ্রনাথ এবং নজরুল। আমি আবারও বলছি, অ্যাডমিশন হোক বা একাডেমিক হোক, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল মানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এই দুইজনের ক্ষেত্রে বাংলা সাল এবং ইংরেজি সাল তারিখ সহকারে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষাতে মাঝে মাঝেই আসে বা ভবিষ্যতেও আসবে। তো এখানে একটা জিনিস, মৃত্যু এখানে লিখে রেখেছি 1941 সালের 7 আগস্ট আর 1348 বঙ্গাব্দে 22 শ্রাবণ। এগুলো খুব সহজ তথ্য, তাই আমি আগে লিখে রেখেছি যে লিখতে যে সময় যেন অপচয় না হয়। এখানে একটা জিনিস মনে রাখতে পারেন, বাংলা সাল থেকে ইংরেজি সাল বের করার ক্ষেত্রে একটা নিয়ম আমরা প্রযোজ্য। এটা যদি আপনাদেরকে অনেকে দেখাই, অনেকে জানেন হয়তো বা। ধরেন আমি ইংরেজি সাল ধরে 1861, আমি এখন বের করব বাংলা সাল, যে বাংলা কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন। মনে রাখবেন এসব ক্ষেত্রে বিয়োগ করতে হবে 593। ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করবেন, 593 বিয়োগ করে যা পাবেন সেটা বাংলা সাল। চলেন তো দেখি মেলে কিনা। এখানে 11 থেকে 3 বাদ দিলে কত থাকে? 8, হাতে থাকে 1, 9 রেখে 10, 16, 6 থাকে হাতে থেকে 1, 5 রেখে 6, তাহলে এখানে 2, এখানে 1 চলে আসলো, 1268। দেখেন এখানেও লেখা আছে 1268, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন। তাহলে এখানে একটা জিনিস শেখার আছে, কি জিনিস বলেন তো? সেটি হচ্ছে ইংরেজি সাল থেকে ম্যাজিক ফিগার হচ্ছে আমাদের 593 বিয়োগ করে যা পাবেন সেটা বাংলা সাল। এই 593 শুধু যে রবীন্দ্রনাথের ক্ষেত্রে খাটবে তা না, অধিকাংশ সাহিত্যিকদের ক্ষেত্রেই ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করে যা পাবেন সেটি বাংলা সাল হয়ে যাবে। আপনি মিলিয়ে নিতে পারেন, দেখবেন সহজ হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটা মিলিয়ে দিতে পারি। 1899 সালে বলেন তো কোন বিখ্যাত কবি জন্মগ্রহণ করেছেন? আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তো দেখেন তার জন্মসাল 1899। এখন আমরা বের করব তার বাংলা সাল কত। তাহলে বাংলা সালের জন্য বলেছি যে 593 বিয়োগ করতে হবে, তাই না, ইংরেজি সাল থেকে। এটা টেকনিক, একটা শর্টকাট টেকনিক। দেখেন তো হয় কিনা এবার, বলেন তো কত? 6, কত? 6, তাই না? সরি 6 হবে কেন? 0, তাই না? এখানে কত? 3, এই 1, দেখেন 1306 মিলে গেছে।
অবশ্যই মিলবে, না মেলার কোনো সুযোগ নাই। অর্থাৎ আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি বা 1899 সালে ইংরেজি সালে জন্মগ্রহণ করেছেন, আর যদি বলেন বাংলা তাহলে 1306 সালে, 1306 বঙ্গাব্দে। আশা করি বিষয়টা আপনারা পরিষ্কার হয়েছেন বা বুঝতে পেরেছেন। চলেন এবার আমরা প্রবেশ করি অপরিচিতা গল্পের মধ্যে। আরেকটি বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক সাহিত্যকর্ম আছে, যেমন ছোট গল্প আছে, যেমন উপন্যাস আছে, যেমন নাটক আছে, যেমন হচ্ছে এইরকম অনেকগুলো গ্রন্থ বা উপন্যাস বা কাব্যগ্রন্থ আছে। তো এগুলো কিন্তু পরীক্ষাতে আবার আসে। তো এগুলো মনে রাখার জন্য কিছু সহজ বা শর্টকাট টেকনিক আছে, যেগুলো কিন্তু আমি ক্লাসে আমার শিক্ষার্থীদের শেখাই। আজকে একটা টেকনিক আপনাদের বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস আপনি মনে রাখবেন কিভাবে। আমি কিন্তু কবি পরিচিতি পড়ছি, কবি পরিচিতি শেষে কিন্তু আমরা গল্পের ক্লাস শুরু করব, সুতরাং সবই দরকার। তা আগে কবি শেষ করি, তারপরে আমরা গল্পের ক্লাসে চলে যাই। তো যাই হোক, উপন্যাস মনে রাখবেন, আমি একটা টেকনিক পারি, যে টেকনিকের মাধ্যমে 12টি উপন্যাস খুব সহজে মনে রাখা যায়। শোনেন, এখন এমনিতে চাইলে আপনি কিন্তু মনে রাখতে পারবেন এটা উপন্যাস, এটা নাটক, কিন্তু যখন এই বিষয়টি হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবং প্রশ্ন হবে এরকম যে নিচের কোনটি নাটক নয়, নিচের কোনটি উপন্যাস নয়, তখন কিন্তু আপনি এটি কিন্তু সহজে পারবেন না। তখন এই টেকনিকগুলো খুব কাজে লাগবে। দেখেন, 12টা উপন্যাস বলছি মজার টেকনিকের মধ্য দিয়ে। দুই বোন করুণা ও রাদসী শেষের কবিতার 4 অধ্যায় শেষ করে চতুরঙ্গ করে যোগাযোগ করে ঘরের বাইরে এসে বউ ঠাকুরানীর হাটে গিয়ে গোরার সাথে দেখা করে, ফেরার পথে চোখে বালি পড়ে নৌকাডুবি হয়। এখানে 12টা উপন্যাস আছে। যারা বুঝতে পেরেছেন তারা বুঝতে পেরেছেন, বা ধরতে পেরেছেন, যারা বুঝতে পারেন নাই এইটা কোনো একদিন আমি আপনাদেরকে সামনাসামনি লিখে দেখাবো। চলেন তারপরে আমরা গল্পে প্রবেশ করি এবার। এইভাবে রবীন্দ্রনাথের নাটক, উপন্যাস, কাব্যগ্রন্থ সবই আপনাদেরকে মনে রাখতে হবে, এবং সবই আপনাদেরকে সহজ টেকনিকের মধ্যে দিয়ে আমি মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আর তার জন্য থাকতে হবে মেহেদি বাংলার সাথে। আর আপনারা যারা বাংলা পড়তে চান, মানে যারা গার্জিয়ান দেখছেন অথবা যারা স্টুডেন্ট দেখছো, বাংলা পড়তে চাইলে ফার্স্ট ইয়ার থেকে শুরু করা উচিত। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, যে পার্টে আমার 26 ব্যাচে ভর্তি চলছে, 26 ব্যাচের অলরেডি 7টা ব্যাচ রানিং আমার, এবং ফার্স্ট ইয়ার অর্থাৎ 27 ব্যাচের জন্য 2টা ব্যাচ আমাদের রানিং হয়েছে। তো বাংলা পড়তে চাইলে চলে আসতে হবে মেহেদি বাংলাতে। আমার অফিসের ঠিকানা মহিলা কলেজের একদম সামনে। এখানে একটা জিনিস লিখে রেখেছি আমি, যে অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছে কোন পত্রিকায়। এটি খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ বা সিকিউ আকারে। তো এখানে দেখেন লেখা আছে যে এটি প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকায়। আমরা ছোটবেলায় এই প্রমোদ চৌধুরী দেখেন, একটু যদি একটা বর্ণ এলোমেলো হয়ে যায় তাহলে প্রমোদটা কিন্তু প্রথম মনে হয়, তাই না? থটা যদি আগে আসে আর মটা যদি পরে যায় তাহলে কিন্তু প্রথম। যা হোক, মনে রাখবেন প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকায় প্রথম এই গল্পটি প্রকাশিত হয়েছিল। মনে রাখতে হবে, কারণ এটা অবশ্যই হয় এমসিকিউ আকারে আসতে পারে অথবা সিকিউ এর ক নম্বর প্রশ্ন হতে পারে এটা। হ্যাঁ, এবার এই গল্পের চলেন আমরা নায়কের নাম দেখি। যদি বলি আমরা গল্পের নায়ক, মানে আমি এভাবে সংজ্ঞায়িত করি একটু, গল্পের নায়ক, তো নায়কের নাম আমরা সবাই জানি অনুপম। বলেন তো গল্পের নায়কের নাম কি? অনুপম। এই গল্পে শুরুতে তার বলা হয়েছে যে আজ আমার বয়স 27 মাত্র, অর্থাৎ শুরুতে তার বয়স 27 বছর উল্লেখ করা আছে, এবং পড়াশোনা সম্পর্কে বলা হয়েছে যে অনুপম এমএ পাস করেছে, এমএ পাস করেছে, এমএ পাস। ঠিক আছে, বলেন তো তাহলে অনুপম কতদূর পড়াশোনা করছে? এমএ পাস করছে। এমএ পাস করার পরে তার বিয়ে করার শখ হয়, এবং বিয়ে করার ক্ষেত্রে তার আমাদের গল্পের যিনি নায়িকা কল্যাণী, তার সন্ধান যিনি দিয়েছিলেন তার বন্ধুর নাম হরিশ। সঙ্গত কারণে একটু আমরা তার বন্ধু সম্পর্কে জেনে নিই, যে অনুপমের বন্ধু, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তার বন্ধু নাম হচ্ছে আপনার হরিশ, বা মনে রাখবেন। আর এই হরিশ কাজ করে কানপুরে। হরিশ কাজ করে হচ্ছে ভারতের একটা বিখ্যাত শহর, সেই শহরের নাম হচ্ছে আপনার কানপুর। এই কানপুরে হচ্ছে হরিশ কাজ করে। আর মনে রাখবেন এই হরিশই কিন্তু আমাদের নায়ক অনুপমকে কল্যাণীর সন্ধান দিয়েছিল। কোন এক প্রসঙ্গে হরিশ অনুপমকে বলেছিল, ওহে মেয়ে যদি বলেও একটা খাসা মেয়ে আছে। এখানে খাসা বলতে অনেকটা ঝাক্কাস, অনেকটা আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ এরকম বোঝাতে পারে। হ্যাঁ, তো খাসা শব্দ দিয়ে আসলে বোঝানো হয়েছে এখানে আমাদের গল্পের নায়িকা কল্যাণীকে। এখানে আরেকটা জিনিস না জানলেই না, সেটা হচ্ছে আমরা গল্পের শুরুতে দেখেছি অনুপমের বাবা মারা গিয়েছে, বা তার বাবার পেশা ছিল ওকালতি। সঙ্গত কারণে গল্পে একটা লাইনে বলা হয়েছে, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, কিন্তু ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই ছিল তার প্রথম অবকাশ। অনুপমের বাবা সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ অনুপমের বাবা পেশা একজন উকিল ছিলেন, মানে ওকালতি করতেন,
এবং অনেক পরিশ্রম করে অনেক টাকা আয় করেছেন, কিন্তু সে টাকার ভোগ করার আর সময় পান নাই, ভোগ করার আগেই তিনি মারা গিয়েছেন, সেটা বলা হয়েছে। পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি। এখানে কিন্তু গল্পে অনুপমের বাবার নাম কি, নামটা কিন্তু দেয়া নাই, বাট তার পেশাটা কি শুধুমাত্র এটা দেয়া আছে। যাই হোক, আরেকটা বিষয় জেনে রাখবেন যে যেহেতু বাবা নাই, সুতরাং পরিবারের কেউ না কেউ এর প্রধান, সেই প্রধানটা হচ্ছে অর্থাৎ তার মামা। তার মামা, এই মামা সম্পর্কে বলা হচ্ছে যে এই মামা হচ্ছে অনুপমের আসল অভিভাবক। আসল অভিভাবক। তাহলে বলেন তো সবাই, অনুপমের আসল অভিভাবককে? তার মামা। যেহেতু অনুপমের বাবা মারা গেছে, সুতরাং তার মামাই তার পরিবারের মূল হর্তাকর্তা। আর এই কল্যাণীর সাথে তার যে বিয়েটা ভেঙে যায়, তার বিয়ে ভাঙার পেছনে মূল ঘটনায় ছিল কিন্তু মামা। অর্থাৎ এই গল্প কিন্তু যৌতুক প্রথার বিরুদ্ধে একটা বার্তা দেয়। আমরা একটা জিনিস মনে রাখবো, যে কোনো গল্প যখন পড়বো, ধরেন একটা গল্প অপরিচিত শুরু হয়েছে, কয়েকটা জিনিস পড়তে হবে শুরুতে। প্রথমত লেখক পরিচিতি পড়বো, তারপরে গল্পটা পরিপূর্ণ সুন্দর করে মুখস্থ করে মানে রিডিং পড়ার চেষ্টা করব, এবং গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো সেগুলো কিন্তু আলাদা শব্দার্থ আকারে দেওয়া আছে, সেটা পড়ার চেষ্টা করব। পড়তে হবে কীভাবে সেটা আমি কিন্তু বলছি। হ্যাঁ, তারপরে দেখেন দেওয়া আছে পাঠ পরিচিতি। এই পাঠ পরিচিতিটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে পাঠ পরিচিতি প্রথম লাইনটা খুব ইম্পর্টেন্ট, এবং তারপর দ্বিতীয় প্যারাতেও খুবই ইম্পর্টেন্ট, কারণ দ্বিতীয় প্যারাতে আসলে যে কোনো গল্প কী বিষয়ের উপরে লেখা হয়েছে সেটি দেওয়া থাকে। এটি কিন্তু যৌতুক প্রথার উপরে গল্প। দেখেন তো এখানে কি লেখা আছে, এটা আমি রিডিং করে আপনারা শোনেন। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতিপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শোনালেন তিনি। এ গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর চিন্তা ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছে। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে মূলত আমি যেটি বলতে চাচ্ছিলাম যে এই গল্পটি যৌতুক প্রথা নিয়ে লেখা হয়েছে। অনেকে মনে রাখতে পারেন যে এই গল্পটা কি বিষয়ের উপরে, যৌতুক প্রথার উপরে। তো দেখেন এখানে যে চরিত্রগুলো নিয়ে আজকে আলোচনা করছে, আসলে যে এই গল্পের চরিত্র কি কি আছে। তো অনুপম সম্পর্কে বলছিলাম, যে গল্পে আমাদের নায়ক, তার বন্ধু সম্পর্কে বলছিলাম, এবং অনুপমের আসল অভিভাবক তার মামার সম্পর্কে কিছু কথা বলছিলাম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তার মামার কিন্তু কোনো নাম লেখা নাই, শুধু বলা হয়েছে তার ভাগ্য দেবতা, প্রধান এজেন্ট অথবা আসল অভিভাবক কে? মামা। অর্থাৎ মামা ছাড়া অনুপমের পরিবারে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কারণ অনুপমের বাবা মারা গেছে, মা বেঁচে আছে, কিন্তু মায়ের তেমন একটা ভূমিকা নাই। এখানে সব মূল ভূমিকাটা হচ্ছে মামার। চলেন এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখি যে গল্পের নায়িকা সম্পর্কে কিছুটা তথ্য আমরা জেনে নিই। হ্যাঁ, দেখেন গল্পের নায়িকা। গল্পের নায়িকা। আজকে আমার একটুও ক্লাস নিতে ভালো লাগছিল না, কিন্তু আমি ঘোষণা দিয়েছিলাম যে ক্লাস নিব, আপলোড করব, সঙ্গত কারণে অনেক কষ্ট নিয়ে ক্লাসটা রেকর্ড করছে আজকে। যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন। গল্পের নায়িকার নাম আমরা সবাই জানি কল্যাণী। কল্যাণী আমাদের গল্পের নায়িকা। কল্যাণীর বয়স বলা হয়েছে এখানে, কল্যাণীর বয়স হচ্ছে আপনার বা তোমার 15 বছর। 15 বছর কল্যাণীর বয়স। হ্যাঁ, এখানে কল্যাণী পড়াশোনা সম্পর্কে তেমন তথ্য দেওয়া হয় নাই, এবার কল্যাণীর বাবা সম্পর্কে বলা হয়েছে। কল্যাণীর বাবা অর্থাৎ নায়িকার বাবা, তার নাম হচ্ছে আপনার শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস মনে রাখবেন, তার বাবার পেশা অর্থাৎ শম্ভুনাথ সেন পেশায় একজন ছিলেন ডাক্তার। বাবার পেশাটাও এখানে ইম্পর্টেন্ট, পেশাটা ছিল ডাক্তার। মনে রাখবেন এই গল্পে বলা হয়েছে শম্ভুনাথ সেনদের একসময় অনেক টাকা পয়সা ছিল, কিন্তু ভাগ্যদেবতার কারণে, মানে ধরেন কপালের কারণে, তাদের সে টাকা পয়সা একসময় কমতে শুরু করে। তখন শম্ভুনাথ সেন এই লোকলজ্জার ভয়ে পশ্চিম দিকে গিয়ে বসবাস শুরু করেন তার মেয়ে কল্যাণীর সাথে। এখানে এই গল্পে একটা প্রশ্ন আসে যে অপরিচিত গল্পে সুপুরুষকে, মনে রাখবেন অপরিচিত গল্পে সুপুরুষ কিন্তু অনুপম না। সাধারণত গল্পের যে মূল ক্যারেক্টার অর্থাৎ নায়ককেই আমরা ধরে রাখতে পারি যে গল্পের সুপুরুষ হবে, কিন্তু এই গল্পের সুপুরুষ হচ্ছে আপনার কল্যাণীর বাবা অর্থাৎ নায়িকার বাবা শম্ভুনাথ সেন। কারণ তার ব্যক্তিত্ববোধ এবং কল্যাণীর ক্ষেত্রে বলা যেতে পারে আত্মসচেতনতা বোধ, ব্যক্তিত্ববোধ কিন্তু চরম। এখানে বলা যেতে পারে আমাদের গল্পের নায়ক অনুপমকে একটা মেরুদণ্ডহীন প্রাণী, ঠিক আছে, যার নিজের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নাই, সম্পূর্ণ মামার উপরে নির্ভরশীল।
এই গল্পে আমরা দেখতে পাই বিয়ে ঠিক হওয়ার পরে অনুপম বাহিনী দলবল নিয়ে ঘোড়া হাতি ব্যান্ড দল বাজিয়ে বিয়ে করতে যায় কল্যাণীর বাসায়। যাওয়ার পরে এখানে কিছু দেনা পাওনা বিষয় থাকে, যৌতুক, এবং মেয়ের বাবা সোমনাথ সেন মানে কল্যাণীকে কিছু সোনার গহনা দেন। তখন মামার মনে সন্দেহ থেকে যায় যে এই লোকটা হয়তো তাকে কম দিতে পারে বা তাকে ঠকাইতে পারে। এ কারণে মামা বিয়ের আসরে শ্যাকরা বলতে স্বর্ণকারকে বোঝায়, স্বর্ণকারকে সাথে করে নিয়ে যায়। আচ্ছা আপনারা বলেন তো, জীবনে কি এমন কখনো কোনো বিয়ে খেয়েছেন যে বিয়েতে বরপক্ষ স্বর্ণকারকে সাথে করে নিয়ে গেছে, যে মেয়েরা স্বর্ণ দিল নাকি কতটুকু দিল নাকি খাঁটি দিল নাকি ভেজাল দিল, এটা পরীক্ষা করে দেখা হবে? কখনো আশা করি আপনি এখন মানে এইরকম পরিস্থিতির সম্মুখীন হননি, কিন্তু এই গল্পে হতে হবে আপনাকে। তো যখন বিয়ে শুরু হবে তখন মামা বলল সোমনাথ সেনকে যে এক কাজ করেন, মেয়ের গহনাগুলো খুলে নিয়ে আসেন, শ্যাকরাকে সাথে করে নিয়ে এসেছি, তিনি সব কিছু পরীক্ষা করে দেখবেন। তো তখন সোমনাথ সেন আপনারা আমাদের গল্পের নায়ক অনুপমকে প্রশ্ন করে যে বাবা তোমার মতামত কি? তখন আমাদের গল্পনায়ক যথারীতি চুপচাপ, অর্থাৎ এমন ভাব যে মামা চা করবে এখানে, তাই মামা ছাড়া তার কোনো কিছু করার আসলে অপশান নাই। তখন বুঝতে পারে সোমনাথ সেন যে এই ছেলেটা হইলো মেরুদণ্ডহীন একটা ছেলে, অর্থাৎ নিজের কোনো বিবেকবোধ নাই আর কি, এমনটা মনে হয়। তো তখন তিনি কি করলেন, তখন তিনি তার মেয়ের গহনা সবগুলো খুলে নিয়ে আসলেন এবং পরীক্ষা করে দেখা গেল পরিমাণে এবং গুণে যা দিতে চেয়েছিলেন তার সাথে পরিমাণে বেশি দিয়েছেন, এবং একদম মানে আগে পুরাতন আমলের সোনা, একদম খাঁটি, কোনো ভেজাল নাই। তো তখন কিন্তু এই যে ঘটনাগুলো ঘটলো, স্বর্ণকার আসলো, পরীক্ষা করলো, এই বিষয়গুলো কিন্তু সোমনাথ সেন বা কল্যাণী ভালোভাবে নেয়নি। তাই সব কিছুর পরে যখন বিয়ের কথা বলছিল অনুপমের মামা যে চলেন তাহলে এবার সব ঠিকঠাক তো বিয়ে শুরু করে দিই, তখন সোমনাথ বলছিলেন আগে আপনাদেরকে খাওয়াই দিই। তো বরপক্ষকে জোর করে খাওয়াইলেন, খাওয়ার পরে যখন আবার বিয়ের কথা বললেন তার মামা, তখন সোমনাথ সেন ওই যে একটা লাইন আছে কহিলেন যে চলুন আপনাদের গাড়িতে উঠিয়ে দিই। তখন মামা একটা লাইন বলে যে ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন ঠাট্টা তো আপনি করিয়া সারিয়েছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার আর নাই। ব্যাপারটা দেখেন কি আত্মসচেতন হলে বা কি হচ্ছে একটা সম্মান থাকলে এই কথাগুলো মানুষ বলতে পারে। যেখানে হিন্দুদের ক্ষেত্রে বলা হয় যে লগ্ন ভ্রষ্ট হলে সে মেয়ে অপয়া মেয়ে, খারাপ মেয়ে, বিয়ে শাদী হবে না, সেখানে নিজেরা এইরকম ছেলের হাতে তার মেয়েকে তুলে দিবেন না সোমনাথবাবু ভেবে কিন্তু বিয়েটা ভেঙে দিলেন, এবং কল্যাণীও বুঝলেন যে এখানে বিয়ে করা আমার আসলে উচিত না। ব্যাপারটা কিন্তু এখানে দেখেন বিয়ে ভেঙে গেল, তারপরে কি হলো সেটা নিয়ে কিন্তু আমরা আরেকটা দিন আলোচনা করব, ঠিক আছে? বিয়ে ভাঙার পরে কিন্তু আবার দেখা হয় অনুপম কল্যাণীর। কোথায় দেখা হয়েছিল কেউ কি বলতে পারবেন? বলেন তো। বিয়ে করতে এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কল্যাণীকে কিন্তু দেখানো হয়েছিল আমাদের গল্পের নায়ক অনুপমের ছবি, ঠিক আছে? কিন্তু অনুপম কিন্তু কল্যাণীকে আমাদের গল্পের নায়িকা কিন্তু দেখেনি, ঠিক আছে? বিয়ে করতে যেও দেখেনি, কারণ আলাদা আলাদা জায়গায় তারা ছিল, কিন্তু তাদের দেখা হয়েছিল। বলেন তো কোথায় দেখা হয়েছিল? যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে প্রশ্ন, অনুপম এবং কল্যাণীর দেখা কোথায় হয়েছিল? আরেকটি প্রশ্ন, যে অনুপম কল্যাণী কি আদৌ বিয়ে হয়েছিল? বিয়ে যদি হয় সেটিও লিখবেন, যদি বিয়ে না হয় সেটিও লিখবেন। আর এই গল্প যারা পড়েছেন তাদের কেমন লেগেছে, আর এই গল্প যারা পড়বেন, যারা পড়েননি এখনও, তারা অতি দ্রুত পড়ে ফেলেন। আর যারা তোমরা 27 ব্যাচের কথা যদি বলি, বাবা তোমরা এখন যারা এই গল্পটা পড়োনি, সময় আছে এখন, বাসায় গল্পটা পড়ে ফেলো, সবচেয়ে সুন্দর একটা গল্প। আমি বললাম গল্প পড়ার পরে মিলিয়ে নিবা, হ্যাঁ? আর যে দুইটা প্রশ্ন করেছি সেই দুইটা প্রশ্ন ঝটপট উত্তর দাও তো, দেখি তো কে কে সঠিক উত্তর দিতে পারে। আর আজকের ক্লাসটি এখানে দীর্ঘায়িত করবো না, অনেক বড় ক্লাস হয়ে গিয়েছে। তো বিয়ে পর্যন্ত আজকে থাকলাম, বিয়ের পরে কি ঘটনা ঘটলো সেটা নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আর বাংলা পড়তে গেলে, বাংলা জানতে গেলে আসতে হবে মেহেদি বাংলা, মনে রেখো বাংলা মানেই মেহেদি বাংলা। সেই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ক্লাস নিয়ে, আবার হাজির হচ্ছে আমি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।